আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পরিমাণগত রসায়নের বরিশাল বোর্ড 2019-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিপূর্বে আমরা 2019 সালের পরিমাণগত রসায়ন অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এমন তোমরা এর আগের ভিডিওগুলো অবশ্যই গ্রুপে পেয়েছো। এবং তোমাদের প্রিটেস্ট পরীক্ষার জন্য এই সৃজনশীল প্রশ্নগুলো এবং সেই সাথে তোমাদেরকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে বোর্ড ভিত্তিক যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এসেছে, আমি প্রত্যেকটার প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছি কমেন্টে। তো তোমাদের কাজ হবে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করা এবং এই চ্যাপ্টারের মূল বিষয়টি এবং মূল যে প্রশ্নগুলো আসে সাধারণত এর মধ্য থেকে একটু ঘুরিয়ে ফিরে আসবে এবং অবজেক্টিভের জন্য চ্যাপ্টারটিকে খুব ভালোভাবে তোমরা রিডিং করবে। আমাদের আজকের উদ্দীপকের যে প্রশ্নটা রয়েছে, এখানে 3টি পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে দেওয়া আছে 50 ml 0.04 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, যেটাকে বলা হচ্ছে এ পাত্র, এবং দ্বিতীয় পাত্রে অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ, তৃতীয় পাত্রে 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। গতে বলা হয়েছে এর সাথে অর্থাৎ এ দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে উদ্দীপকের বিজারক পদার্থটির বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে দেখানোর জন্য। তো উদ্দীপকে পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে, এবং এই দুটার মধ্যে যদি আমরা তুলনা করি, এই দুটার মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দুটোই হচ্ছে জারক পদার্থ এবং একমাত্র বিজারক পদার্থ এখানে হচ্ছে ফেরাস সালফেট। তাহলে উদ্দীপকের বিজারক পদার্থ কোনটি সেটা আসলে আমাকে প্রথমে বের করে নিতে হবে। যে উদ্দীপকের এ, বি এবং সি পাত্রের মধ্যে এ এবং সি পাত্রের দ্রবণগুলো হচ্ছে জারক পদার্থ এবং সি পাত্রের দ্রবণটি ফেরাস সালফেট, অম্লীয় ফেরাস সালফেট হচ্ছে বিজারক পদার্থ। এখন বলা হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের যেই সমতাকরণ যে সমীকরণগুলো হয় সেই সমীকরণগুলো সমতাকৃত করে আয়ন ইলেকট্রন সমীকরণের সাহায্যে সেই সমতাগুলোকে প্রকাশ করে, এবং এই প্রশ্নটাও কিন্তু আগের বিভিন্ন বোর্ডে এসেছে এবং আমি তোমাদের এই প্রশ্নটাও অনেক সময় আলোচনা করেছি। তা আমরা একটু আগের আলোচনাটাকে একটু ঝালাই করে নিই। জারণ অর্ধবিক্রিয়া, যেখানে আমার জারণ সংখ্যার মান পরিবর্তন হবে, আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়ে যাচ্ছে। পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেটের এই বিক্রিয়াতে আমরা ডাইক্রোমেটের ক্রোমেট অংশটা নিয়ে কথা বলবো আর ফেরাস সালফেটের ফেরিক অংশটা নিয়ে কথা বলবো। পটাশিয়াম এবং সালফেট এই দুইটা অংশ উজ্জ্বল থাকবে এবং বিক্রিয়ার শেষে দর্শক আয়নের মতো শুধুমাত্র অ্যাড করা হবে। তাহলে আয়রনের যেটা দেখা যায় বিক্রিয়ার আগে এবং পরে, শুরুতে ফেরাস সালফেট অবস্থায় এর জারণ মান হচ্ছে +2 এবং যখন বিক্রিয়া সম্পন্ন হয় এরপরে সেটা পরিণত হয়ে যায় ফেরিক সালফেটে, অর্থাৎ একটি ইলেকট্রনের ছাড়ন হয়। তাহলে জারণ অর্ধবিক্রিয়াটা আশা করি সবাই বুঝতে পারছো। বিজারণ অর্ধবিক্রিয়াতে ক্রোমেট কি করবে? ক্রোমেট ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হবে। ক্রোমেটের জারণমান হিসাব করলে আমরা জারণমান পাই হচ্ছে এর 6, অর্থাৎ এর জারিত হতে হলে এবং ক্রোমিন জারিত হয়ে ক্রোমিয়াম 3+ পরিণত হতে এর 6টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। ক্রোমেট 2- 6টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ পরিণত হয়। খেয়াল করো এখানে ক্রোমেট আয়নে ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 2টি। আমাকে এই সমীকরণটি সমতা করার জন্য ক্রোমিয়াম 3+ আয়নের সামনে এ কারণে 2 দিয়ে গুণ দিতে হয়েছে আর 6টি ইলেকট্রন ছেড়েছে। এবার দেখো ক্রোমেটে 7 অণু অক্সিজেন রয়েছে। আমাকে কিন্তু অবশ্যই এই বিক্রিয়াগুলো ব্যালেন্স করতে হবে। যেহেতু 7 অণু অক্সিজেন রয়েছে, 7 অণু অক্সিজেনের জন্য আমি অক্সিজেন কীভাবে আনতে পারবো? একটা নিরপেক্ষ পদার্থ পানিকে দিয়েই আসলে শুধুমাত্র এইখানের ব্যালেন্সটা সম্ভব। আমি হুট করে কোনো অ্যাসিড, হুট করে কোনো ক্ষারককে এনে দেওয়া সম্ভব না। তাহলে বিক্রিয়ার ডান দিকে আমরা 7 অণু পানি নিয়ে আসলাম এই 7টা অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য, কিন্তু এর ফলে দেখা যায় আমার 14টা হাইড্রোজেন বেশি হয়ে যায়। 14টা হাইড্রোজেন বেশি হওয়ার জন্য সমীকরণের বাম দিকে আমরা তখন প্লাস দিয়ে 14টা হাইড্রোজেন প্লাস লিখে দিলাম, অর্থাৎ অবশ্যই অম্লীয় দ্রবণে এর বিক্রিয়াটা হবে। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের দ্রবণটা বিক্রিয়াতে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে বিক্রিয়া, অথবা সালফিউরিক অ্যাসিড হতে পারে। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া হয় তাহলে আমার 14টা হাইড্রোজেন ঠিকই থাকবে, আর যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সেক্ষেত্রে 7 অণু
সালফিউরিক অ্যাসিড অণু হলেই চলে যাবে, কারণ 7 অণু মানই হচ্ছে 14টা হাইড্রোজেন পাবো আমি 7 অণু সালফিউরিক অ্যাসিড থেকে। এইভাবে আমার এই ব্যালেন্স ইকুয়েশনটা সাজানো হলো। এই হলো আমার জারণার্ধ বিক্রিয়া এবং বিজারণার্ধ বিক্রিয়া। এখন আমার ইলেকট্রন জিনিসটাকে এই দুইটা সমীকরণ থেকে ইলেকট্রনগুলোকে ভ্যানিশ করে দিতে হবে। যেহেতু এখানে 6 আছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি আমি 6 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু সমীকরণটাতে ইলেকট্রনগুলো চলে যায় এবং বাকি সব অংশটা আমরা পেয়ে যাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করে পাই। দেখো সমীকরণকে যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত আমরা যেটা পেলাম যে 6 অণু ফেরাস সালফেট ক্রোমেট, 14 অণু হাইড্রোজেন প্লাস ফেরিক সালফেট 6 অণু, ক্রোমিয়াম 3+2 অণু এবং 7 অণু পানি। এখন শুধুমাত্র যে দর্শক আয়নগুলো ছিল তো সেই দর্শক আয়নগুলোকে দিয়ে যদি ব্যালেন্স করা হয়ে যায় তখন আমরা পাচ্ছি 6 অণু ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করলো 7 অণু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ফেরিক সালফেট 3 অণু এবং 7 অণু পানি তৈরি হলো। এটাই কিন্তু মূলত চাওয়া হয়েছে প্রশ্নে, যে উদ্দীপকে আয়ন সমীকরণ সমতা দিয়ে প্রশ্নটা চাওয়া হয়েছে। এবার দেখো আমাদের এই প্রশ্নে যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপকের ঘতে বলা হয়েছে যে উদ্দীপকের যে বিজারক পদার্থটি ছিল, বিজারক পদার্থ মানে ফেরাস সালফেটকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। তাহলে বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন প্রয়োজন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ। আমরা একটু প্রশ্নটা আবার দেখি। বলা হয়েছে ফেরাস সালফেটকে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারিত করতে আমার কি পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে সেটা আমাকে বের করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে কিন্তু আমরা মোটামুটি হিসাব করেছি এবং পটাশিয়াম ডাইক্রোমেটের একটা পরিমাণও দেওয়া আছে যে ফেরাস সালফেটের সাথে কতটুকু বিক্রিয়া করতে পারে, এরকম একটা সামগ্রিক ধারণা দেওয়া আছে। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের শুধুমাত্র মোলারিটি দেওয়া আছে, এর কোনো আয়তন দেওয়া নেই। তাহলে কিভাবে আমরা পটাশিয়াম ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই বিক্রিয়াটা করা সম্ভব সেটা আমরা কিভাবে করব, তা এখানেও আমাদের যেটা করতে হবে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের শুরুতে আয়ন ইলেকট্রনের যে সমতাকরণ যে সমীকরণটা আছে সেটা আমাদেরকে বের করে প্রথমে লিখতে হবে। এরপর মোল সংখ্যার সাথে মোল সংখ্যাকে ব্যালেন্স করে এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের যে বিক্রিয়া রয়েছে এই বিক্রিয়ার সাথে আয়রনের পরিমাণটা বের করে আয়রনের পরিমাণ থেকে মোল সংখ্যা এবং আয়রনের সাথে তখন আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যুক্ত করে আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য আমার বিজারণ অর্ধবিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে 5, তাহলে 5টা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হতে হলে। সাথে অক্সিজেন রয়েছে 4টি অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমার 4 অণু অক্সিজেন আনার জন্য আমি 4 অণু পানি এনেছি। 4 অণু পানি আনাতে 8টা হাইড্রোজেন বেশি হয়েছে, এ কারণে 8H+ এখানে লিখেছি। জারণ অর্ধবিক্রিয়াতে একই কাজ, যেহেতু আয়রন শুধুমাত্র এখানে বিচারক পদার্থ হিসেবে কাজ করছে। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে ইলেকট্রনের পরিমাণ হয়ে গেল 5 দুগুণে 10। আবার 2 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করে ফেললাম, তাহলে এখানে আমার 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে দুইটা সমীকরণ যখন যোগ করি তখন ইলেকট্রনের অংশটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তো শেষে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেই সমীকরণটার সাথে যখন আমরা আমাদের দর্শক আয়নগুলো দিয়ে দিচ্ছি তখন আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 8 অণু সালফিউরিক অ্যাসিড, 10 অণু ফেরাস সালফেট এবং 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট, 8 অণু পানি এবং 5 অণু ফেরিক সালফেট। এই হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আয়রনের যে বিক্রিয়ার ফেরাস সালফেটের যে বিক্রিয়াটা হলো সেটা। তাহলে এই বিক্রিয়া থেকে আমি আসলে কি বলতে পারছি? এই বিক্রিয়া থেকে বলা যাচ্ছে যে 10 অণু বা 10 মোল ফেরাস সালফেট 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমান। তাহলে অর্ধেক করে বলি 5 মোল আসলে কতটুকু সমান, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 মোলের সাথে 5 মোল ফেরাস সালফেট সাধারণত বিক্রিয়া করে। আবার পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিক্রিয়াটা আমরা পেয়েছিলাম সেখানে যদি আবার একটু ফিরে যাই গয়ের অংশটাতে, সেখানে দেখা যাবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 অণু, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট মানেই হচ্ছে 6 মোল ফেরাস সালফেট। এটা আমরা আগের বিক্রিয়া থেকে গয়ের অংশ থেকে এই বিক্রিয়াটা লিখেছি। তোমরা লিখতে পারো যে গ থেকে পাই পটাশিয়াম ডাইক্রোমেটের সমীকরণটা লিখে আমরা এই সমীকরণটা দিয়ে লিখলাম যে 1 মোল পটাশিয়াম অর্থাৎ 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের পরিমাণটাকে তুলনা করা হচ্ছে। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য 5 মোল লাগছে আর ডাইক্রোমেটের জন্য লাগছে 6 মোল। 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় 1000 ml 1 মোলার। 1000 ml 1 মোলার যখনই হয় তখনই ওই পদার্থটি কিন্তু আমরা 1 মোল বলি।
তাহলে 1000 ml 1 মোলার, এটা আমরা লিখতেই পারি যে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের পরিমাণটা, তখন ফেরাস সালফেটের আণবিক ভরটাকে আমরা বের করে নিলাম এবং এর সাথে 6 গুণ বের হয়ে আমরা ফেরাস সালফেটের একটা পরিমাণ পেয়ে গেলাম গ্রামে। 1000 ml ডাইক্রোমেটের সাথে তার একটা পরিমাণ বের হলো। এবার আবার উদ্দীপকে ফিরে যাই। উদ্দীপকে পটাশিয়াম ডাইক্রোমেটের কিন্তু একটা পরিমাণ দেওয়া ছিল এ পাত্রে এবং সেখানে দেওয়া ছিল 50 ml 0.04। তাহলে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আমরা আয়রনের একটা পরিমাণ জানতে পেরেছি। তাহলে 50 ml এর জন্য কিন্তু ঐকিক নিয়মে আমরা খুব সহজেই বের করতে পারি যে 50 ml 0.04 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট সমান আমাদের আয়রনের এই পরিমাণটা বের হলো। তো যেহেতু ক্রোমিয়ামের পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এই পরিমাণ 1.822 গ্রাম ফেরাস সালফেট বিক্রিয়া করছে, তাহলে এর মোল সংখ্যাটা আমরা সহজেই বের করতে পারবো ফেরাস সালফেটের আণবিক ভর দিয়ে ভাগ করে। তো ভাগ করে আমরা আয়রনের ফেরাস সালফেটের একটা মোল সংখ্যা পেয়ে গেলাম। তো ফেরাস সালফেটের মোল সংখ্যার সাথে এখন যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের যে সম্পর্কটা ছিল যে 5 মোল সমান 1 মোল, তাহলে 5 মোল ফেরাস সালফেট সমান আমার কিন্তু পটাশিয়াম ম্যাঙ্গানেটের আয়তন বের করতে হবে, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো ধরনের ওয়েট আমাদের উদ্দীপকে দেয়া নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের শুধুমাত্র একটা ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ঘনমাত্রা থেকে কিন্তু আমরা ওয়েটের ধারণাটা পাচ্ছি না। আমরা কেন এই আয়রনের সংখ্যাটা বের করে নিলাম, কারণ 5 মোল ফেরাস সালফেট সমান 1 মোল, তাহলে আয়রনের যে মোল সংখ্যা এটা সমান আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা পরিমাণ পাচ্ছি, যেটা আসলে আয়রনের সাথে বিক্রিয়া করে এই পরিমাণটা পাওয়া যায়। তো যেটা পাচ্ছি আমরা মোল সংখ্যাতে, আমরা 1 মোল 5 মোল ফেরাস সালফেটের সাথে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করলে এবং আয়রনে যে মোল সংখ্যাটা পেলাম সেটা থেকে আমরা বিক্রিয়া করে আমরা একটা মোল সংখ্যাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা পরিমাণ এখানে পাবো। মোল সংখ্যাতে যে পরিমাণটা আমরা পাবো সেই পরিমাণটাকে আমাদের গুণ দিতে হবে তার আণবিক ভর দিয়ে। আণবিক ভর দিয়ে যখন গুণ করব তখনই আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা গ্রামে ভর পাবো। আর না হলে প্রথমে 1 × 0.0119 ডিভাইডেড 5, এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র মোল সংখ্যা পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তো মোল সংখ্যা থেকে গ্রামে আসতে হলে আমার কী করতে হবে, মোল থেকে গ্রামে আসতে হলে আমাদেরকে এর আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। খেয়াল করো, মোল সংখ্যা আমার গ্রাম ছিল, আয়রনের আমরা গ্রামের পরিমাণ পেয়েছিলাম, সেটা থেকে মোল সংখ্যায় আসতে হলে আমাকে তার আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়েছিল। এখন মোল থেকে যখন আবার গ্রামে যাব তখন এটাকে মোল সংখ্যাকে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে তোমরা একটা গ্রামের উত্তর পাবে, যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওয়েটটা আমরা পেয়ে গেলাম। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওয়েটটা যদি পাওয়া যায়, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা নির্ণয় করার জন্য বা যে কোনো জিনিসের ঘনমাত্রা নির্ণয় করার জন্য একটা সূত্র আমরা জানি, S = W × 1000 ডিভাইডেড V × M। তো সেখানে আমাদের এসটা জানা আছে, ভিটা জানা নেই। তাহলে ভিটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে V = W × 1000 ডিভাইডেড S × M। এই সূত্রটা কিন্তু আমরা সহজেই লিখতে পারি। আমার W এর পরিমাণটা আমাদের জানা আছে 1000, S এর পরিমাণ আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.03 এবং 155 হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর। এখান থেকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনটা পেয়ে যাচ্ছে কতটুকু আসলে আমাদের ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করেছিলাম, সেটা হচ্ছে 79.33 ml। তো এই অঙ্কটা মোটামুটি একটু বড় এবং একটু বুদ্ধি খাটিয়ে এক একটা ইকুয়েশনের সাথে ইকুয়াল করে আমাদের অঙ্কগুলো করতে হবে এবং সবসময় খেয়াল রাখবে কত ঘুরে ফিরে কিন্তু কিছু আয়োডোমিতিক বিক্রিয়া এবং আয়রনের পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইটের বিক্রিয়া, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলি কিন্তু বারবার ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসে। তো এই বিক্রিয়াগুলো যদি আমরা একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু প্রশ্নটা আরেকটু ঘুরিয়েও আসলেও, ধরো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ জানতে চেয়েছে, এখানে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট না চেয়ে পটাশিয়াম ডাইক্রোমেটের কোনো কিছু জানতে চাইতো বা পটাশিয়াম ডাইক্রোমেটের জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেটের জায়গায় ডাইক্রোমেট দিয়ে যদি প্রশ্নটাকে তুমি সাজাও, তাহলে তুমি কিভাবে বের করবে, কিভাবে ক্যালকুলেশন করতে পারবে, একটু নিজে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য যেটা সবসময় আমি তোমাদেরকে বলি, যেটা আমাদের সামনে আছে, যে বই দেওয়া আছে, বইয়ে প্রশ্ন আছে, আমাদের ক্লাস হচ্ছে, যতটুকুই পারছো এগুলো এতটুকু আগে অনুশীলন করো, তারপরে একটু বাড়তি করে যখন পড়বে তখন দেখবে তুমি নিজেই অনেকটা বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসের সাথে থাকার জন্য। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।